কথা বলতে পারে কিনা, বুঝতে তো পারলো, কথা বলতে পারে কিনা, তুমি বলবে না একবার একটা বাঁচাই উড়িয়ে দিচ্ছ, গাছ কথা বলতে পারে না, তার কারণ হচ্ছে আমি তো শুনতে পাই না। তুমি কে শোনার? তুমি কে শোনার? গাছ তো তোমার শোনার জন্য বলছে না, গাছ তো আর একটা গাছকে শোনানোর জন্য বলছে। সব থেকে বড় কথা হচ্ছে গাছ কথা তুমি কথা বলছো তোমার মাকে শোনানোর জন্য, তোমার বাবাকে তুমি কি কথা বলছো কুকুরকে শোনানোর জন্য না গাছকে শোনানোর জন্য? তুমি কি গাছের কথা ভাবো যে যখন তুমি কথা বলছো গাছ আমার কথাটা বুঝতে পারছে কিনা? আমি আমি তুমি বোঝার চেষ্টা করো? তুমি তো বোঝার চেষ্টা করো না। তুমি তোমার 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 আসল উদ্দেশ্য হচ্ছে আমার কথাটা আমি যাকে বলছি সে একটা মানুষ, সেই মানুষটি বুঝতে পারছে কি পাচ্ছে না। সেরকম গাছেরও উদ্দেশ্য হচ্ছে যে তার যে কথা, তার যে যেভাবে সে কথা বলে সেটা অন্য গাছ বুঝতে পারছে কি পারছে না, তাই না? আচ্ছা, আর ছোট ছোট ছেলে মেয়েদের আমার খুব খুব ভালোবাসা। আচ্ছা, আমি কোনো সত্য কথা এখানে বলতে আসিনি, আমি তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি। মাত্র গাছ নিয়ে। গাছ আমরা সবাই দেখি, গাছের উপরে আমরা সবাই নির্ভরশীল। শাক খাই, ভাত খাই, ডাল খাই, তাই তো? খাই তো, গাছই। গাছ না হলে তাহলে কি হতো? যদি গাছ না থাকতো তাহলে কি হতো? ভাতও পেতাম না, রুটিও পেতাম না, ডালও পেতাম না, যা। আচ্ছা, হ্যাঁ, অক্সিজেনও পেতাম না। বাহ, ভালো বলেছি। হ্যাঁ, এবারে আমি একটু পেছিয়ে যাই। এই যে যে ব্যাপারে আমাকে বলতে, আমি বলবো বলেছি যে গাছেরাও কথা বলে, এটা তো নোট অফ এক্সক্লামেশন, মানে একটা বিস্ময় সূচক ব্যাপার আছে। এই বলবে যে পাগল নাকি, গাছের আবার কথা বলতে পারে নাকি? তো শুনিনি। সেই রকম আজ থেকে বেশ কিছু বছর আগে, কয়েকশো বছর আগে যখন বলতো গাছেরও প্রাণ আছে, বলতো দূর, এও পাগল, কি আজে বাজে বলছে, গাছের আবার প্রাণ আছে, মারিয়ে চলে যায়। কই, প্রাণ থাকলে তো তেড়ে আসতো। তোমাকে কেউ যদি মারিয়ে চলে যায় তুমি তেড়ে যাবে না? যে আমাকে মারাচ্ছিস কেন, তাই না? তোমাকে তোমার ধরে কান ধরে টেনে দিল, চুল ধরে ছিঁড়ে দিল, তুমি কি করবে? তুমি কি করবে বলো? তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি তো মারামারি করবে, এই আমাকে মারছিস কেন? গাছ তো এমন কিছু করে না। কি ব্যাপার স্যাপার তো বোঝা যাচ্ছে না। তাহলে যার প্রাণ আছে, যে কথা বলতে পারে, সে প্রতিবাদ কেন করছে না, বা তার ভাষা আমরা কেন শুনতে পাচ্ছি না? এইখানে একটা মস্ত বড় প্রশ্ন। সে যদি তার প্রাণই আছে, অক্সিজেনও দিচ্ছে, আমাদের খাবারও দিচ্ছে, এখন বলা হচ্ছে তার প্রাণও আছে, তাহলে তাকে যদি অত্যাচার, কেটে দেওয়া, মেরে দেওয়া এসব হয়, তাহলে কই প্রতিবাদ তো করতে শুনি না, কোনো কথা বলতে তো শুনি না। আবার আপনি বলছেন তারা নাকি কথা বলতে পারে, তারা নাকি তাদের মতো করে কথা বলে। কি ব্যাপারটা কি, হচ্ছেটা কি? এরা সব মিলেমিশে একটা কেমন যেমন শুনতে লাগছে। আচ্ছা, আমি এই ব্যাপারে আসার আগে তোমাদের সাথে একটু অন্য ব্যাপারে গল্প করে নিই। সেটা হচ্ছে এইরকম, তোমরা জানো আমাদের পৃথিবীর বয়স কত? তোমার বয়স তুমি জানো। কেউ বলবে আমার 10 বছর, কেউ বলবে আমার 11 বছর, কেউ বলবে আমার 14 বছর, এরকম বলবে। কিন্তু পৃথিবীর বয়স কত আমরা জানি? হ্যাঁ বলো, কে জানে? কে জানে এখানে? জানি? পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? জানি না। জানি? একবারে ঠিকঠাক বলা সম্ভব নয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে 460 কোটি বছর আগে। গুড, ওরা দুজন বলতে পেরেছে। তার মানে কেউ, মানে এখানে যে কেউ কিছু জানে না তা না, কিন্তু জানে, অনেক কিছুই জানে। গ্রেট। এইবারে কতদিন আগে আমাদের জীবের সৃষ্টি হয়েছিল জানো? এই যে পৃথিবী তো সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টির সাথে সাথে কি আমাদের এই প্রাণী, গাছ, অমুক তমুক যা আজকে দেখো, সেগুলো সৃষ্টি হয়েছিল? হয়নি। পৃথিবীর সৃষ্টি কিন্তু তার থেকে অনেক পরে। 460 কোটি বছর আগে যদি 460 কোটি বছর আগে যদি পৃথিবীর সৃষ্টি হয়, জীবের সৃষ্টি কত বছর পরে আগে? 330 কোটি বছর। তার মানে 130 কোটি বছর লেগেছে পৃথিবীতে। জাস্ট একটা সময়, যে সময় কিছুই ছিল না পৃথিবী। এবার তুমি প্রশ্ন করবে কেন ছিল না? কি এমন হলো যে এরকম জীবের একটা সৃষ্টি হলো? জীব মানে বোঝো তো? আচ্ছা, জীব মানে বোঝো। জীব মানে কি বলো তো?
যার মধ্যে প্রাণ আছে, প্রাণের বহিঃপ্রকাশ আছে, প্রাণ আছে। সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, কুকুর হতে পারে, তুমি হতে পারো, মাছ হতে পারে, এরকম ব্যাপার স্যাপার। এবারে 130 কোটি বছর কিছু হলো না কেন বলো তো? ভেবে দেখেছো? যারা একটু উঁচু ক্লাসে পড়ো, ছোটদের কথা বলছি না, ছোটরা যা শোনো তোমার ভালো লাগবে, এটা গল্প। তাহলে 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হলো, 330 বা 320 কোটি বছর আগে জীবের সৃষ্টি হলো। মাঝের এই সময়টা কিরকম ছিল? অতি একটা কি বলবে, অস্বাভাবিক একটা পরিস্থিতি, যেখানে মানে অত্যাধিক গরম অ্যাটমসফিয়ার, মানে আমাদের যে দেখছো যে আমরা যে এখানে যে বসে আছি, আমাদের যে এখানে একটা বায়ুমণ্ডল আছে, তো সেই বায়ুমণ্ডলের কোনো অক্সিজেন ছিল না, যেটা আমাদের মেন, আমরা এই যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের সাথে আমরা কী নিই? অক্সিজেন নিই। অক্সিজেন না থাকলে কি আমরা বাঁচবো না, তাই না? আর যদি তোমাকে এখন ধরো গরম জল দেখেছো, সেই গরম জল যখন বলে যে গরম জলের মধ্যে তোমাকে থাকতে হবে, তুমি কি থাকতে পারবে? বা কোনো জীবের থাকা সম্ভব? একেবারে ফুটন্ত গরম জল, ওই রকম একটা সিচুয়েশন ছিল। ঠিক আছে, তাহলে ওই 130 বছর পৃথিবীতে কিছু হয়নি, তার কারণ হচ্ছে হওয়ার মতো বায়ুমণ্ডলও ছিল না, যেখানে জীব নাকি জীব ধারণ করতে পারে, অক্সিজেন পেতে পারে, বা অক্সিজেন না নিয়েও অনেক জীব বাঁচতে পারে। তাদেরও বাঁচার কথা ছিল না, কারণ আমাদের ওই সময় মেনলি যেটা প্রচণ্ড হিট ছিল, মানে প্রচণ্ড গরম, এবং সেটা ওই গরম জলের সাথে তুলনা করো তুমি, আরও বেশি টেম্পারেচার, আরও বেশি উষ্ণতা। সুতরাং ওই জায়গায় দাঁড়িয়ে কোনো জীবের থাকার কথা নয়, ছিলও না। তারপরে কি হলো? আস্তে 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 জলের তলায়, ওই গরম জলের তলায় যে যে উপকরণ জলের মধ্যে ছিল, সেগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করলো। বিক্রিয়া মানে একটার সাথে একটার রিয়াকশন। ছোট ক্লাসের ছেলেরা বুঝতে পারবে না, কিন্তু যারা একটু বড় ক্লাসে পড়ো, 6, 7, তারা বুঝতে পারবে। হ্যাঁ, ওই সময় যা যা জলের মধ্যে ছিল, যেমন অ্যামোনিয়া, ওয়াটার তো আছেই, হ্যাঁ, বা হাইড্রোকার্বনস যেগুলো হয়, অলিফিনস বলি আমরা, এই ধরনের কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা, এইগুলো কি হলো, তারা মিলিত হতে শুরু করলো, করে একটা জীবিত কোষের যে যে জিনিসগুলো দরকার হয়, জীবিত কোষের মধ্যে আমাদের মধ্যে কি আছে? তোমার মধ্যে কোষ আছে, সব জীবের মধ্যে কোষ থাকে। কোষ কি? কোষ কি বলো, তুমি বলো কোষ কি? কোষটা কি? ওটা বুঝতে হবে একটুখানি। ওই আমরা যদি শোনো, এইবারে আমাকে যদি জীব বুঝতে হয়, তাহলে কোষ বুঝতে হবে, কারণ জীবের একটা সব থেকে ছোট্ট জায়গা হচ্ছে কোষ, যে কোষের মধ্যে জীবের সমস্ত লক্ষণ বর্তমান থাকবে। মানে তোমার সেটা গাছ হতে পারে, একটা প্রাণী হতে পারে, তুমি হতে পারো, তোমার মধ্যে অনেক কোষ আছে, ছোট 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 কোষ আছে, যাদের চোখে দেখা যায় না। সে কোষ নিয়ে তুমি তৈরি হয়েছ, এবং তার মধ্যে সমস্ত কিছু রয়েছে, যেগুলো কিনা তোমার জন্য যা যা দরকার সেগুলো তারা তোমায় দেয়, তুমি বেঁচে থাকো। তাহলে ওই 130 কোটি বছর কিন্তু এমন কিছু হলো না যেখানে আমরা একটা জীব তৈরি হতে পারে। তারপরে ওই 130 কোটি বছর পরে দেখা গেলো ছোট ছোট জীব তৈরি হয়েছে, একবারে ছোট ছোট জীব, তাদেরকে চোখে দেখা যায় না, এবং সেখান থেকেই তৈরি হলো উদ্ভিদ। তাহলে সেখান থেকে কি তৈরি হলো? ছোট ছোট জীব থেকে উদ্ভিদ। এবং সেই উদ্ভিদের একটা লক্ষণ জানো তো? উদ্ভিদ কি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, জানো তো? সালোক সংশ্লেষ কি তোমরা জানো? সালোক সংশ্লেষ করে, তার মানে সে সূর্যের আলো ধরতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড নিতে পারে, নিয়ে সেখান থেকে খাবার বানাতে পারে, ওকে, এবং তার সাথে অক্সিজেন তৈরি করতে পারে। এই যে প্রসেসটা, এই যে তোমার প্রক্রিয়াটা শুরু হলো, এই প্রক্রিয়ার ফলেই কিন্তু অক্সিজেন বাতাসে তৈরি হলো। তার আগে কিন্তু অক্সিজেন ছিল না, ঠিক আছে? তাহলে অক্সিজেন বাতাসে থাকা এবং তার সাথে উদ্ভিদের একটা সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানে যদি উদ্ভিদ না তৈরি হতো, তাহলে কিন্তু আমরা আজকে এইখানে বাতাসে যে আমরা
অক্সিজেন পাচ্ছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই সম্ভব হতো না। তাহলে এই বেঁচে থাকাটা, আমাদের বেঁচে থাকা সম্ভব কে করলো? উদ্ভিদ। কি করে করলো? একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সে আলো নিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ধরে খাবার তৈরি তো করলোই, যেটা আমাদেরও খাওয়ায়, ওই যে চাল গম ডাল আমরা সব খাই, তার সাথে অক্সিজেনটি তৈরি করে দিল। এই অক্সিজেন তৈরি করে, এবং এটা যখন হলো, মজার ব্যাপার কি জানো, প্রথমে যখন জীব তৈরি হয়েছিল সব জলের তলায় তৈরি হয়েছিল, এবং জলের তলা থেকে যারা যতবার উপরে আসতে চেয়েছে ততবার তারা ধ্বংস হয়ে গেছিল। কেন বলো তো? তার কারণ হচ্ছে সূর্যের আলোর সাথে আলট্রাভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি বলে একটা রশ্মি আমাদের আসার কথা, এবং সেই রশ্মি যদি যে কোনো জীবের উপরে পড়ে তাহলে সেই জীবকে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। ওই সময় কিন্তু তাই হয়েছে, বুঝতে পেরেছো? এইবার অক্সিজেন যাই তৈরি হলো, অক্সিজেন থেকে অক্সিজেন তৈরি হওয়ার পরে সেটি উপরে আস্তে আস্তে অ্যাটমসফিয়ার, মানে আমাদের বাতাসে এলো, বা আমাদের যেটা বলি অ্যাটমসফিয়ার, সেখানে এলো, তারপরে সে উপরে উঠে গেল। উপরে উঠে গিয়ে সে অতিরশ্মি বেগুনির সাহায্যে ওজোন তৈরি করলো। ওকে, এইটা বুঝতে হবে। সুতরাং ছোট বাচ্চাদের জন্য যেটা বলি সেটা হচ্ছে যে উদ্ভিদ শুধু আমাদের ওই খাবার জিনিসই দেয় না। খাবার জিনিস মানে তোমার ভাত ডাল রুটি যা তুমি খাও, সবজি শাক, শুধু এটুকুই দেয় না। সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অক্সিজেন দেয়, এবং সেই অক্সিজেনই আমাদের বাঁচিয়ে রেখেছে, কেন তুমি তা নিয়ে নিঃশ্বাস নিচ্ছ, এবং সেই নিঃশ্বাসের সাহায্যে যে ভেতরে যাওয়ার পরে সেই অক্সিজেন নিয়েই তুমি যে খাবার খেয়েছো সেই খাবারটাকে সে জারিত করছে, করে তোমাকে শক্তি দিচ্ছে, এবং সেই শক্তি নিয়ে তুমি বাঁচছো। বুঝতে পেরেছো খুব সোজা করে? তাহলে আমাদের আসল ব্যাপারটা কি? উদ্ভিদের আসল ব্যাপারটা হচ্ছে সে তার একটা এমন ক্ষমতা আছে যেটা আমাদের এখানে যারা বসে আছি কারণ নেই। সেই ক্ষমতাটা কি? সেই ক্ষমতাটা হলো সেই ক্ষমতাটা কি তাহলে? সেই ক্ষমতাটা হলো তারা, ঠিক আছে হ্যাঁ, সেই ক্ষমতাটা হলো তারা সূর্যালোক ধরে কার্বন ডাইঅক্সাইড থেকে খাবার তৈরি করে, এবং তার সাথে অক্সিজেনও তৈরি করে দেয়, এবং সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। এবং তার সাথে এই অক্সিজেনের জন্য সে অতি বেগুনি রশ্মিকেও আটকাতে পারছে, এবং তার ফলে জল থেকে প্রাণ স্থলে আসতে পেরেছিল। মানে আমাদের যে আগে সমস্ত প্রাণ, সেই প্রাণ ছিল জল নির্ভর, এবং যদি তুমি পেছিয়ে যাও ওই সে 320 থেকে 240 কোটি বছর, এই যে টাইম স্প্যানটা, এই সময়কালে আমাদের সমস্ত জীবকুল কিন্তু জলের তলা, উপর বাচ্চা না, উপরে যতবার চেষ্টা, এই নয় যে আসতে পারেনি, যতবার চেষ্টা করেছে ততবারই অতি বেগুনি রশ্মি তাদের নষ্ট করে দিয়েছে। যাই সালোক সংশ্লেষ হলো, অক্সিজেন হলো, সেই অক্সিজেনই কিন্তু ওজোন তৈরি করে সেই অতি বেগুনি রশ্মিকে আটকালো। যে তুমি ওইখানে আটকে দেওয়ার ফলে তখন পৃথিবীর স্থলভাগ সেফ, মানে নিরাপদ হলো, এবং নিরাপদ হওয়ার জন্যেই সেই জীব জল থেকে স্থলে এলো। এবং শুধু তাই নয়, তারপরে সেই ছোট ছোট জীব থেকে তার বিবর্তন শুরু হয়ে আজকের দিনের প্রাণী বলতে যা বোঝায় তোমরা আমরা যারা দেখি সব তৈরি হয়েছে। এই হলো ছোট করে গল্প। তাহলে উদ্ভিদের আমি যদি বলি তাহলে তোমার বয়স কত, আর তোমার মানে মানুষ কত বছর আগে তৈরি হয়েছে তার কত বছরের ইতিহাস জানি আমরা, আর উদ্ভিদের কত বছরের ইতিহাস? অনেক অনেক পুরনো। উদ্ভিদ অনেক পুরনো তার ইতিহাস, অথচ মানুষের ইতিহাস কয়েক লক্ষ বছর। ওকে, হোমোয়েডস এর কথা বলছি আমি, এবং শুধু মানুষের কথা বললে কিন্তু হাজার কয়েকশো 40,000 45,000 বছর। সুতরাং উদ্ভিদ আমাদের চেয়ে অনেক পুরনো এক জীব, এবং সে পৃথিবী এত কিছু দেখেছে। ধরো ওই গরম থেকে আরম্ভ করে আজকের এই সুন্দর একটা আবহাওয়া আছে দেখছি আমরা, কিন্তু উদ্ভিদ
একটা এমন জীব যে ধরো ওই ধরনের সিচুয়েশনে বাস করতো এবং আজকের সিচুয়েশনেও বাস করে। তাহলে স্বভাবত একটা প্রশ্ন মনে মনে জাগে যে আমাদের যদি কেউ অত্যাচার করে আমরা চেঁচিয়ে উঠি, আমরা কথা বলি, আমরা প্রতিবাদ করি, তাহলে উদ্ভিদ অতদিনের পুরনো একটি জীব তাকে অত্যাচার করলে সে কথা বলবে না? এটা কি করে সম্ভব? তারাও তো জীব, আমরাও জীব। আমি অনেক পরে আমি পৃথিবীতে এসেছি, তারা অনেক আগে এসেছে, তারা এতদিন ধরে এই পৃথিবীকে দেখছে। সুতরাং একটা প্রশ্ন স্বভাবতই বিজ্ঞানীদের মাথায় এলো যে কি ব্যাপারটা, অনেকদিন আগে থেকে এই প্রশ্ন বিজ্ঞানীদের মাথায় এসেছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদেরই জেসি বোসের নাম তোমরা শুনেছ, জগদীশচন্দ্র বোস, বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস। এই শোনো তোমরা, আমাদের দেশে না গাছের, এখানে একটু ভুল আছে, আমি একটু বলে দিই যে প্রচুর বইয়েতে লেখা আছে মনে হয় যে গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বোস। এটি ঠিক নয়, এটি একেবারেই ঠিক নয়। গাছের প্রাণ আবিষ্কার অনেক কাল আগে হয়েছে। ওকে, এটা শোনো, গাছের প্রাণ আবিষ্কার জেসি বোস করেননি। জেসি বোস যেটা করেছিলেন, বিজ্ঞানী জেসি বোস যেটা করেছিলেন সেটা হচ্ছে গাছ কোনো উদ্দীপনায় সাড়া দেয়। মানে তুমি যদি গাছকে কোনো বাইরে থেকে মানে কোনো একটা উদ্দীপক দাও যেটা কিনা গাছের জন্যে ভালো খারাপ কিছু একটা ব্যাপার, মানে ধরো গাছকে কোনো গাছকে যদি তুমি একটুখানি ধরো ধরো আমরা সবাই গাছ দেখেছি, কি বলে ওটা কি বলে যে লজ্জাপতি গাছ দেখেছি। লজ্জাপতি গাছের যদি তুমি পাতাতে হাত দাও, লজ্জাপতি গাছ কি করে? পাতাটা গুটিয়ে যায়, তাই তো? হঠাৎ করে পাতাটা গুটিয়ে কেন যাচ্ছে? ও যদি জীব না হয়, গাছের পাতাটা গুটোচ্ছে কেন, তাই না? তার মানে একটা উদ্দীপনা পাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। আবার তুমি যদি গাছ, তোমার জানলার ধারে একটি ছোট গাছ, টবে গাছ লাগাও, 1 মাস পরে দেখবে গাছটা ওই যেদিকে আলো আসছে সেদিকে বেঁকে যাচ্ছে, ও যেদিকে অন্ধকার সেদিকে কখনো বেঁকবে না। তাহলে এটা কেন হচ্ছে? তার মানে গাছ কিছু বুঝতে পারে যে তার কি দরকার। এবারে আমি সোজাভাবে চলে আসি যে আমরা কথা কেন বলি। তুমি কথা কেন বলো? ধরো তোমাকে তোমার মা ডাকছে, তুমি উত্তর দিচ্ছ, তো তোমাকে বললো এই এদিকে আয়, তুমি বলো যাচ্ছি, এটা একটা কথা, তাই তো? তার মানে কি, তুমি যখন একটা কথার প্রেক্ষিতে তুমি একটা কথা বলছো, কিংবা তুমি কাউকে কিছু বলতে চাইছো, তোমার অনুভূতি প্রকাশ করতে চাইছো, তখন তুমি কথা বলছো। তাই এই কথার বলা, কথা শোনা এবং কথার মাধ্যমে নিজেকে প্রকাশ করার 3টে ইম্পর্টেন্ট জায়গা আছে। একটা হচ্ছে কথা বলার আগে তোমাকে তুমি কিছু ভাবছো, তুমি কিছু না ভেবে কিন্তু কথা বলছো না। তুমি কি না ভেবে কখনো কথা বলো? তুমি তো কিছু ভেবে কথা বলো। সেটা তোমার কারুকে কোনো প্রশ্নের উত্তর হতে পারে, তোমাকে একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নকে ভেবে তুমি উত্তর দিচ্ছ, সেটা হতে পারে। কেউ তোমাকে ডেকেছে, তার ডাকার প্রেক্ষিতে তুমি কি বলবে, তুমি যাবে কি যাবে না, সেটা হতে পারে। বা তুমি কারোর কাছে কিছু ভেবে চাইছো, সেটা হতে পারে। তুমি নিজেকে বাঁচাতে চাইছো, সেটা হতে পারে। মানে সবের মূলে কিন্তু একটা ভাবনা আছে। তাহলে কথা বলার আসল জায়গাটা হচ্ছে ভাবনা। মানে কথা যে আমি বলবো, কেন কথা বলবো, মানে আমি কিছু একটা ভেবেছি বলে আমি কথা হচ্ছে একটা প্রকাশ, তাই না? মানে তুমি যেটা তোমার, হ্যাঁ, তুমি তোমার যে ভাব, তুমি যে কি করতে চাইছো, সেটা একটা ভাষাই প্রকাশ করছো, ঠিক? তাহলে তুমি একটা ভাবনা, তারপরে ভাষায় প্রকাশ, এবং সেইটা আবার এমন একটা সেটা ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে, মানে সে যে শুনছে সে যেন সেটা বুঝতে পারছে, তাই তো? তুমি এমন একটা কিছু করলে যেটা বোঝাই গেল না, সেটা ভাষা হলো না, তাই না? তাহলে 3টে খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কথার। একটা হচ্ছে ভাবা, প্রকাশ করা, এবং উল্টো দিকে যে আছে সেটা তার শ্রবণেন্দ্রিয় দিয়ে সেটা বুঝতে পারা। আমি যদি এই 3টে জিনিসকে এবারে ভাবি, যে ধরো
মানুষ একটা শব্দ যে শুনতে পায়, শব্দ একটা তরঙ্গ, এই যে আমরা যেটা শুনছি সেটা একটা শব্দ তরঙ্গ, যেটা একটা মিডিয়ার মধ্যে দিয়ে যায়। এখানে সেই মিডিয়াটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে? মানে এই যে যে আমরা আহ, যে অ্যাটমসফিয়ারের মধ্যে বসে আছি তার মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে, এবং তোমার যে আমি বলছি তুমি শুনছো, মানে তুমি বায়ুস্তর, হ্যাঁ, বায়ুস্তরের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ যাচ্ছে। আমি একটা কিছু বললাম, মানে একটা শব্দ তরঙ্গ বার করলাম, সেই শব্দ তরঙ্গটা তোমার কাছে গেল, তুমি সেটা তোমার শ্রবণেন্দ্রিয় দিয়ে সেটা বুঝলে। এইখানে একটা বিজ্ঞান আছে। বিজ্ঞানটা কি? এই বিজ্ঞানটা হচ্ছে এই যে শব্দ তরঙ্গ আমি সৃষ্টি করছি আর তুমি বুঝছো, আর একজন মানুষ বুঝছে, এই বোঝার ক্ষমতাটা কিন্তু একজন মানুষের যে একটা কুকুরের তা নয়, আবার একটা ছাগলেরও তা নয়, আবার একটা গাছেরও তা নয়। মানুষ এই যে কোন শব্দ তরঙ্গ তার শ্রবণেন্দ্রিয় দিয়ে বুঝতে পারে, সেই শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি, যে আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি, তার একটা ধর্ম, শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি আছে। প্রত্যেকটা শব্দ তরঙ্গের একটা ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, সেই ফ্রিকোয়েন্সিটা যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয়, তাহলে এটা বুঝতে হবে যে কোন শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই, মানুষ শুনতে পায়, যেটা 20 থেকে 20,000 হার্টজ। ওর ইউনিটটা হচ্ছে হার্টজ, এর বাংলা করা যাবে না, ঠিক আছে? সুতরাং সমস্ত শব্দ তরঙ্গই আমরা বুঝতে পারি, শুনতে পাই, এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তার মানে 20 থেকে 20,000-এর 20 কম যদি হয় তুমি শুনতে পাবে না, আবার 20,000-এর বেশি যদি হয় সেটাও তুমি শুনতে পাবে না। 20 কম যদি হয় আমরা যেটা বলি সাবসনিক, আর 20,000-এর বেশি যদি হয় সুপারসনিক, ঠিক আছে? তাহলে আমি যে শব্দটা তৈরি করছি, যে শব্দটা কিনা তুমি শুনছো তোমার শ্রবণেন্দ্রিয় দিয়ে, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, ঠিক আছে? এইবারে আমার প্রশ্ন হচ্ছে, গাছ যদি এমন কোনো শব্দ তরঙ্গ তৈরি করে যেটা 20 কম কিংবা 20,000-এর বেশি, তুমি কি সেটা শুনতে পাও? তাহলে তুমি যে বলছো গাছ কথা বলতে পারে না, কার বেসিসে বলছো? তুমি বলতেই পারো না যে গাছ কথা বলতে পারে না, বা গাছ কোনো শব্দ তরঙ্গ তৈরি করতে পারে না। তুমি বলো আমি শুনতে পাই না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, সেটা তোমার সমস্যা। শব্দ তরঙ্গ গাছ তৈরি করতে পারে না, এবং সেটা তুমি বুঝলে কি করে? তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি গাছ কথা বলতে পারে না, তুমি যে বলে দিচ্ছ কার বেসিসে বলছো? তুমি বলছো আমি তো স্যার কখনো শুনতে পারি না। গাছ যে কথা বলে, কথা বললে শুনতে পারবো, আপনি কথা বলছেন আমি শুনতে পাচ্ছি, কেন শুনতে পাচ্ছ? 20 থেকে 20,000, এবং আইডিয়ালি যেটা হয় আমরা যে কথা বলি সেটা 2,000 থেকে 4,000 হার্টজের মধ্যে থাকে, এবং আমরা খুব ভালোভাবে শুনতে পাই। কিন্তু যদি ওটা কমতে থাকে, এবং কুকুর আমি যেটা বলছি, কুকুর কিন্তু 20,000 হার্টজের বেশি শব্দ তরঙ্গ ধরতে পারে, বুঝতে পেরেছো? সুতরাং আমি কখনোই বলতে পারবো না, বিজ্ঞানের ভাষায় আমি বলছি, একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি, যে গাছ কোনো শব্দ তরঙ্গ তৈরি করে কিনা, যে শব্দ তরঙ্গ আমাদের শ্রবণেন্দ্রিয়ে আমরা ধরতে পারি, সেটা আমি জানি না বলাটাই ভালো। তার কারণ সেটা 20 থেকে, আমি বলতে পারি গাছ 20 থেকে 20,000 তরঙ্গ দৈর্ঘ্যের হার্টজের, 20 থেকে 20,000 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্যের কোনো শব্দ তরঙ্গ ধরতে পারে, তৈরি করে না, এবং সেই জন্য আমি শুনতে পাই না। কিন্তু তার আগে এবং তার পরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। সেটা পরীক্ষা বা গবেষণা কি উঠে আসছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব মাত্র, ঠিক আছে? সেখান থেকে তুমি বলবে যে গাছ কথা বলে কি বলে না। আচ্ছা, এইটা বলার আগে আরেকটা কথা বলি। এই যে আমরা যে শব্দ তরঙ্গটা ছাড়লাম, তুমি যে শুনলে, তার বিজ্ঞানটা কি? ছোট করে যদি আমি খুব সোজাভাবে বলি, আমি যে শব্দ তরঙ্গ ছাড়লাম, তোমার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করার পরে কি হচ্ছে
সেখানে একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। আমরা বলি একটা সিগন্যাল, যেমন অনেক রকমের সিগন্যাল আছে, ওকে, এটা একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয় যেটা কিনা তোমার আলটিমেটলি ব্রেনে যায়, ওকে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ওটা ডিকোডেড হয় এবং তারপরে তুমি সেটা শুনতে পাও। এনিওয়ে, সুতরাং আরেকটা জায়গা তার বেরোলো, সেটা হচ্ছে আমি যে শব্দ তরঙ্গ সেটা আমি শুনতে পাচ্ছি 20 থেকে 20,000 হার্জ শব্দ তরঙ্গ, সেটা মানুষের শ্রবণাঞ্জে গিয়ে একটা সিগন্যাল তৈরি করে, যে সিগন্যালটা আলটিমেটলি আমাদের যে ব্রেন আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, সেখানে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা নার্ভসের মধ্যে দিয়ে যায়, গিয়ে সেখানে ডিকোডেড হয়, যেটাকে বলি আমরা সেটা কি শব্দ তরঙ্গ, তার ব্যাপার কি, সে কথা বলছে কি ভাষা, সেইটা বলতে চাইছে, সেটা বোঝা যায়। এই গেল তোমার শব্দ তরঙ্গের ব্যাপার। এবং আমি এখানে যেটা বলতে চাইছি পরিষ্কার করে, যে তোমাদের জেনে রাখো যে গাছ 20 থেকে 20,000 হার্জের যে শব্দ তরঙ্গ সেটা হয়তো নিঃসরণ করে না, এটা ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে 20 কম বা 20,000-এর বেশি শব্দ তরঙ্গ সে নিঃসরণ করতে পারে না। আমি বলবো কখন পারে না, যখন আমি ওইটাকে ধরার ইনস্ট্রুমেন্ট দিলাম, দিয়ে দেখলাম যে না ভাই কিছু বেরোচ্ছে না, ঠিক আছে, সেই রকম ইনস্ট্রুমেন্টও আছে যেটা 20,000-এর বেশি শব্দ তরঙ্গ হলে সেটাকে ডিটেক্ট করতে পারে, আবার 20 কম হলে সেটাকে ডিটেক্ট করতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা খুব ছোট বা তোমার ছোটদের জন্য বলছি, শোনো এদিকে তাকাও আমার দিকে, তুমি কথা বলছো আমি শুনতে পাচ্ছি, আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, গাছ কথা বলছে তুমি শুনতে পাচ্ছ না। এবার গাছ কথা বলে কিনা সেটা আমি তোমায় বোঝাচ্ছি, একটু বোঝো, ঠিক আছে? এইবারে দেখো, 3টে জায়গা আমি বলেছি কথা বলার আগে, যে তুমি যে কথা বলো, একজন যে কথা শোনে, তার 3টে লেয়ার আছে। একটা ভাবনা, এই ভাবনাটা কি বিজ্ঞানের ভাষায়? ভাবনাটা কি? গাছ কি ভাবতে পারে? যে গাছ ভাবলেই তবেই তো সে একটা বলবে, বা মানে একটা শব্দ তরঙ্গ নিঃসরণ করবে যেটা কিনা আর একজন শুনবে। তাহলে গাছ কি ভাবতে পারে? এই জায়গায় আমি কতগুলো তোমাদের গল্প বলি, তাহলে বুঝতে পারবে গাছও ভাবতে পারে, ঠিক আছে? প্রথম তাহলে শব্দ হঠাৎ করে শুনতে পাই কি পাই না, এই প্রশ্ন তো অনেক পরে। সবার আগে হচ্ছে গাছ কি ভাবতে পারে, গাছ কি চিন্তা করতে পারে, গাছ কি তার নিজের কথা ভাবতে পারে, গাছ কি এমন কিছু করতে পারে যে তার ক্ষতি হচ্ছে সেটা অন্য কারোর সাথে। তুমি যেমন তোমার কষ্ট হলে তুমি মায়ের সাথে কথা বলো তো, যে মা আমার কষ্ট হচ্ছে, আমার এই জন্য এই একটা সমস্যা হচ্ছে। গাছ কি এরকম কিছু করে? গাছ কি কোনো একটা বিপদ এলে তার আশেপাশের গাছকে অ্যালার্ট করে, বেটি একটু সাবধান হয়ে যা, এরকম একটা বিপদ আসছে, এরকম কি হয়? উত্তর হচ্ছে হয়। আবার এরকম কি হয়, গাছ হিংসুটে, গাছ কি আছে, গাছ কি হিংসুটে? আমরা তো ধরো তোমার এইখানে তোমার পাশে যদি 5-6টা বাচ্চাকে খুব ঘাড়ে ঘাড়ে বসিয়ে দিই, তুমি ধাক্কাধাক্কি করবে, দূরে যা দূরে যা, তুই দূরে যা। গাছ কি এরকম করে? গাছে তুমি একটা গাছের একটু ছোট্ট একটা জায়গা যদি 50টা গাছ লাগিয়ে দাও, তারা কি নিজেদের মধ্যে মারামারি করে? করে। সেই মারামারির ভাষা কি? সেটা কি, তার কি কোনো ভাষা আছে? মানে তার কি কোনো চিন্তা করে, বা তার কি কোনো বিজ্ঞানের ভাষায় যেটাকে বলি, সেটা কি বোঝার কোনো উপায় আছে? আছে, হয়তো না আছে। তাহলে গাছ, তাহলে এইগুলোই গাছের কিন্তু চেতনা। মানে আমি যে বলছি গাছ ভাবতে পারে না, গাছ চিন্তা করতে পারে না, গাছ একবারে কিরকম যেন একটা ব্যাপার, এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভাবো, সে রোদেও দাঁড়িয়ে আছে, সে জলেও দাঁড়িয়ে আছে, সে ঝড়েও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গাছের এটা একটা প্রবলেম বলবো না, এটা আছে এটা। এবং এই জন্যই হয়তো গাছ আরো বেশি সহনশীল, আরো বেশি উন্নত। তুমি জেনে রাখবে, এই আমাদের মানে মানুষের থেকেও গাছের সহনশীলতার দিক থেকে, যদি সহনশীলতাকে উন্নতির মাপকাঠি ধরি, তাহলে গাছ কিন্তু অনেক অনেক উন্নত। ওকে, সুতরাং এইবারে আমি বলি এই ভাবনা, কিছু কিছু গল্পের মতো বলি কি করে গাছ চিন্তা ভাবনা করে। তোমার ধরো এক জায়গায় 50টা গাছ, ঠিক আছে, এই এক জায়গায় 50টা গাছ যদি হয়, তাহলে তো তারা যখন বেড়ে উঠবে খাবারের জন্য তারা মারামারি করবে।
কেউই ভালো করে বাঁচতে পারবে না। তখন গাছ করে কি, মানে একটি গাছ আরেকটি গাছকে মারার জন্য তার শিকড় থেকে কিছু এমন কেমিক্যাল বার করে যে কেমিক্যাল অন্য গাছকে মেরে দেয়। বুঝতে পেরেছো? এই কেমিক্যাল কিন্তু যখন গাছের চারদিকে কাছাকাছি অন্য গাছ থাকবে তখন সে বার করে না, কিন্তু এই কেমিক্যালটা কখন বার করছে? যখন তার ঘাড়ে ঘাড়ে গাছে গাদা গাছ হয়ে গেছে এবং সে চাইছে যে আমি একা থাকি, আমার কাছে 8-10টা গাছ না থাকুক। মানে তোমার বাড়ির পাশে একবারে তোমার বাগানের মধ্যে আরেকজন ঢুকে বাগান করতে চাইছে বা বাড়ি করতে চাইছে, তুমি কি করবে? বাধা দেবে? বাধা দেবে? বাধা দেওয়ার উপায় আছে, চেঁচামেচি করবে, এই করবে সেই করবে। গাছও কিন্তু তাই করে, কিন্তু তার পদ্ধতিটা আলাদা। তার মানে গাছ যদি এটা বুঝতে না পারতো যে এই ভাই আমার ঘাড়ের উপরে আরেকটা গাছ হয়েছে, তাকে বাধা দেওয়া দরকার, সে আমার খাবার নিয়ে নেবে, সে আমার জায়গা নিয়ে নেবে, সে আমাকে বাঁচতে দেবে না ভালো করে, তার এই বোঝাটা তো গাছ বুঝেছে। এই বোঝাটা বুঝেছে বলেই সে তার শিকড় থেকে এমন কিছু কেমিক্যাল বার করছে যেটা কিনা অন্য গাছকে মেরে ফেলছে। এটা একেবারে পরীক্ষা এবং এটা গবেষণা বলো, গবেষণা বা মানে এটা একটা অনেক দিন ধরেই এই গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলে আমরা জানতে পেরেছি যে এই রকম ঘটনা ঘটে। এবং এর একটা পরীক্ষিত নাম আছে যেটা সায়েন্সে ইউজ হয়, যেটাকে আমরা বলি অ্যালোপ্যাথি। তাহলে অ্যালোপ্যাথি কি বলছে? যে সে গাছ বুঝতে পারে যে কখন তার চারদিকে একটা মানে একাধিক গাছ জন্মে যাচ্ছে এবং সেই গাছের জন্য তার হয়তো ঠিক তার পুষ্টি হবে না বা তার মানে গঠনগত যে পরিবর্তনগুলো হওয়া দরকার সেগুলো ঠিকমতো হবে না, সে একটা কম্পিটিশনের মধ্যে পড়বে। তাহলে সেই কম্পিটিশন থেকে বাঁচতে সে কি করে? অ্যালোপ্যাথি মানে সেখানে সে তার রুট থেকে বা তার শিকড় থেকে কিছু কেমিক্যাল বার করে, যে কেমিক্যাল অন্য গাছকে মেরে দেয় এবং মেরে দিয়ে তারা নিজে বাঁচলো। বুঝতে পেরেছো? তাহলে এটা তুমি বলো, এটা কি সে এমনি করে? কিন্তু হ্যাঁ, তার মানে তার মধ্যে কোনো একটা চেতন আছে বা একটা ভাবনা আছে, যে ভাবনাটাকে সে বুঝতে পারছে যে এটা একটা বিপদ, এই বিপদ থেকে আমাকে বাঁচতে হবে, সে বাঁচার জন্য সেটা করছে। তার মানে প্রথম গেল আমি ভাবনাটাকে বোঝাচ্ছি। আবার ধরো ভাবনা এরকম যে এমন একটা জায়গা, ধরো এইখানে এমন একটা জায়গায় কিছু গাছ তৈরি হচ্ছে, দুটো জায়গা বলছি, একটা জায়গায় এমন একটা জায়গা যেখানে দুটো একই গাছ দু জায়গায় লাগানো হয়েছে। একটি জায়গায় রেগুলার দেখা যাচ্ছে সেখানে গরু, তোমার ছাগল এসব আসছে এবং সেখানে তারা সেই গাছগুলোকে তারা ড্যামেজ করছে, তার মানে খেয়ে নিচ্ছে। আবার এক জায়গায় দেখা যাচ্ছে যে না, সেখানে গরু ছাগল আসছে না, গাছ খাচ্ছে না। এইবারে যে জায়গায় গরু ছাগল আসছে, গাছ খেয়ে নিচ্ছে, গাছ বাঁচার জন্য কি করছে? তাদের পাতাতে এমন কিছু কেমিক্যাল তৈরি করে রাখছে যেটা গরু ছাগল খেলে তাদের শরীর খারাপ করবে। বোঝা গেছে? তার মানে সে নিজেকে বাঁচতে চাইছে কার থেকে? গরু ছাগলের কাছ থেকে। এটা যদি এইবারে তুমি বলো, যদি সে নিজে ভাবতে না পারতো, তার মধ্যে যদি চেতন না থাকতো, তাহলে কি সে এটা তৈরি করতো? কই, যে জায়গাতে গরু ছাগল নেই সেখানে তো এটা নেই, তাই না? তার মানে ভাবনার জায়গাটা কিন্তু পরিষ্কার। গাছ কিন্তু ভাবতে পারে, গাছ কিন্তু বুঝতে পারে কোনটা তার পক্ষে উপকারী, কোনটা তার পক্ষে অপকারী, কোনখান থেকে তাকে বাঁচতে হবে, কোনখান থেকে, এবং সেই বাঁচার জন্য তাকে কি কি করতে হবে। এরকম আমি অনেক উদাহরণ দিতে পারি। ঠিক আছে? সুতরাং একটা জায়গা হচ্ছে গাছের ভাবনার জায়গা। ভাবনার জায়গাতে গাছ পরিষ্কার যে সে ভাবতে পারে এবং তার মানে আমি যদি বলতে শুরু করি 20-25টা এক্সাম্পল এখনই দিতে পারি আমি, কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এখানে এই জায়গাটাকে বন্ধ করে অন্য জায়গায় যাব। সেটা হচ্ছে, ধরো একটা গাছ সে গ্রো করছে এবং মানে বাড়ছে এবং তার ফুল হলো এবং এরপরে তার পরাগ মিলন হবে। পরাগ মিলন মানে আমরা জানি পুংকেশর থেকে পরাগ রেণু গর্ভকেশরে যাবে, গিয়ে সে ফার্টিলাইজেশন করবে বা তাদের মিলিত হবে, এই তো ঘটনা। এইবারে যখন পরাগ মিলন হবে তখন দেখা যাচ্ছে গাছ
কিছু তার পাতা থেকে এমন কিছু উদ্বায়ী মানে গ্যাস তৈরি করে, কম কিছু এমন কিছু গ্যাস তৈরি করছে যেটা কিনা ওই যে তোমার পরাগ মিলনের জন্য যে পরাগ রেণুটা আসতে হবে সেটাকে অ্যাট্রাক্ট করছে, সেটাকে টানছে, মানে তাকে তার দিকে নিয়ে আসতে সাহায্য করছে। বুঝতে পেরেছো? এইবারে তুমি আমাকে বলো যে এই যে ভোলাটাইল কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, যেগুলো কিনা মানে খুব সোজা করে বলতে গেলে গাছ তার পাতার উপরের লেয়ার থেকে কিছু এমন কিছু উদ্বায়ী, যেগুলো মানে গন্ধ পাবো না, কিন্তু বুঝতে পারবো না, কিন্তু ওরা বুঝতে পারছে, এবং সেই বোঝার জন্যই সে বুঝতে পারছে এখন আমাকে পরাগ ওইখানে স্থানান্তরিত করতে হবে, এবং সেইখানে সে পরাগ স্থানান্তরিত করছে। আবার আমরা কিছু জানি যে কিছু কিছু গাছ আছে যারা বাতাসের নাইট্রোজেন কি করতে পারে, ফিক্স করতে পারে। মানে আমরা যে কোনো গাছ কিন্তু নাইট্রোজেন ধরে রাখতে পারে না, নাইট্রোজেন নিতে পারে না, গাছে বাঁচার জন্য নাইট্রোজেন খুব দরকার, নিতে পারে না। তখন তারা কি করে, বা আমি ধরো এখানে একটা গাছ লাগিয়েছি, আমি খাবারও দিলাম, খাবার মানে সার দিলাম, সার দেওয়ার মানে কি গাছ সারটাকে নিয়ে নিয়ে বাঁচবে? গাছ কখনো নিজে থেকে সার নিয়ে বাঁচতে পারে না, এটা জানতে হবে। গাছ এই যে তুমি সার দিলে গাছের শেকড় যে সার তার ভেতরে প্রবেশ করাবে, তার জন্য গাছ আর একজনের সাহায্য নেয়। তারা কারা? ছোট ছোট ব্যাকটেরিয়া, ছোট ছোট ফাঙ্গাস, তাদের সাহায্য নেয়। এইবারে যাই তুমি ওই সার দিলে তখনই বা যখনই তার গাছ মনে হলো যে না আমাকে এই ধরনের সার আমার ভেতরে নিতে হবে, মানে খাবার নিতে হবে, যে খাবারে নাইট্রোজেন আছে, ফসফেট আছে, সালফেট আছে, এটসেট্রা, তাহলে আমার যে গাছ যে তার শিকড় থেকে খাবার নেবে সে তো একা নিতে পারবে না, তার জন্য তার একটা অণুজীবীর সাহায্য দরকার, ব্যাকটেরিয়ার সাহায্য দরকার। তখন কি করে, ব্যাকটেরিয়াগুলোকে টানতে হবে, তার দিকে ডাকতে হবে। ব্যাকটেরিয়াকে সে নিজের দিকে ডাকে, কি করে ডাকে? ওই শিকড় থেকে কিছু কেমিক্যাল বার করে, সেই কেমিক্যালগুলো তখন ব্যাকটেরিয়াগুলোকে ডেকে আনে যে তুমি এখানে এসো, এবং সেই ব্যাকটেরিয়া তখন ওই সারকে, আমরা যেমন খাবার খাওয়ার পরে আমাদের কি হয়, তুমি খাবার খেলে, খাবারের পর তোমার ভেতরে কি খাবার যা গেল স্টমাকে, তারপরে কি হয়, খাবারটা পাচিত হয়, তো ডাইজেশন, যাকে আমরা বলি পাচিত হওয়া। ওই রকম ভাবে ওই ব্যাকটেরিয়া ওই তোমার সারকে পাচিত করে গাছকে, গাছের শিকড়ে ওটাকে পাঠাতে সাহায্য করে। তার মানে এইবারে তুমি বলো, গাছ তার এই যে অণুজীবী নির্ভর যে পাচন, যে অণুজীবী নির্ভর পাচনকে সাহায্য করতে কি করলো, ব্যাকটেরিয়াকে আহ্বান করলো, ডাকলো। কি করে ডাকলো? হ্যাঁ, বুঝতে পারছে তাদের দরকার, এবং সেই জন্য কি করলো, কিছু কেমিক্যালস তৈরি করলো, সেই কেমিক্যাল গুলো মাটিতে ছাড়লো, এবং সেই কেমিক্যাল গুলো দেখেই কিন্তু ব্যাকটেরিয়া তার দিকে এলো। তাহলে দেখো, আমরা যে বলি গাছ ভাবতে পারে না, গাছ বুঝতে পারে না, গাছ এমনি বড় হয়ে যাচ্ছে, এরকম নয়। কিন্তু গাছ বুঝতে পারে, গাছ ভাবতে পারে, এবং গাছ চিন্তা করে সব কাজ করে। এই নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সন্দেহ নেই। এইবারে তারপরে স্টেজটা হচ্ছে যে গাছ কথা বলতে পারে কিনা, বুঝতে তো পারলো, কথা বলতে পারে কিনা। তুমি বলবে না, একবার একটা ভাষায় উড়িয়ে দিচ্ছ, গাছ কথা বলতে পারে না, তার কারণ হচ্ছে আমি তো শুনতে পাই না। তুমি কে শোনার? গাছ তো তোমার শোনার জন্য বলছে না, গাছ তো আর একটা গাছকে শোনানোর জন্য বলছে। সব থেকে বড় কথা হচ্ছে গাছ তুমি কথা বলছো তোমার মাকে শোনানোর জন্য, তোমার বাবাকে তুমি কি কথা বলছো কুকুরকে শোনানোর জন্য না গাছকে শোনানোর জন্য? তুমি কি গাছের কথা ভাবো যে যখন তুমি কথা বলছো গাছ আমার কথাটা বুঝতে পারছে কিনা? তুমি বোঝার চেষ্টা করো? তুমি তো বোঝার চেষ্টা করো না। তুমি তোমার আসল উদ্দেশ্য হচ্ছে আমার কথাটা আমি যাকে বলছি সে একটা মানুষ, সেই মানুষটি বুঝতে পারছে কি পাচ্ছে না। সেরকম গাছেরও উদ্দেশ্য হচ্ছে যে তার যে কথা, তার যেভাবে সে কথা বলে সেটা অন্য গাছ বুঝতে পারছে কি পারছে না, তাই না? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু গাছ ভাবতে পারে এবং ভেবে কাজ করতে পারে, এবং সেই কাজটা সম্পন্নও হয়, সেই কাজটা সফল হয়, তাহলে আমি ধরেই নিতে পারি যে গাছ কথা বলতে পারে তাদের ভাষায়।
এবারে ভাষাটা কি সেইটা নিয়ে অনেক গবেষণা চলছে, অনেক দিন ধরেই চলছে, হচ্ছে। এবং আমি যেটা বললাম 20 থেকে 20,000, ওকে, মানে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা হচ্ছে তোমার হার্টজ, 20 থেকে 20,000 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে, এর মধ্যে নেই। তাহলে বাকি থাকলো 20 সাবসোনিক, 20 তলায়, সুপারসোনিক 20,000-এর উপরে। এইখানে দেখা গেছে যে গাছের কিছু কিছু প্রচুর, আমি এখানে তোমাদের, যেহেতু তোমরা বুঝতে পারবে না আমি এগুলো বলছি না, কিন্তু প্রচুর এরকম পরীক্ষা গবেষণা হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাছ সুপারসোনিক কিছু ওই মানে 20,000-এর উপরে উপরে বেশ কিছু তরঙ্গ দৈর্ঘ্য তারা ছাড়তে পারে। এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য যে ছাড়ছে তার বেশ কিছু প্রমাণ আমরা পাচ্ছি। এবং সেই প্রমাণগুলো কি, সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি অন্য গাছ মানে তুমি একটা কথা বললে, তোমার কান ধরছে, তুমি একটা কাজ করছো, তো আমি তোমাকে বললাম যে তুমি এখান থেকে উঠে যাও, তুমি এই যে বলার পরে তুমি তো উঠে যাচ্ছ, তার মানে একটা রেসপন্স হচ্ছে। তার মানে একটা জায়গায় গিয়ে একটা গাছ যদি একটা কথা বলে, অন্য গাছের কাছে যদি সেটা মানে বহন করে, তাহলে সেই গাছটা একটা রেসপন্স করবে, মানে একটা উত্তর দেবে। সেই উত্তরের জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ উত্তর দিচ্ছে। উত্তরটা কিরকম? উত্তরটা এইরকম নয় যে গাছ হঠাৎ করে একটা তো পাতা ছিঁড়ে পড়ে গেল, বা একটা ফুল খুলে পড়ে গেল, বা গাছের পাতাটা বেঁকে গেল, এরকম উত্তর নয়। তার ওর ভেতরে কিছু শারীরবৃত্তীয় চেঞ্জ হচ্ছে, মানে কিছু ওর মধ্যে আমরা যেটাকে এখনকার ভাষায় বলি সিগন্যাল, কিছু সিগন্যাল তৈরি হয়। আমি যেটা বললাম যে আমরা যখন কানে শুনি আমাদের কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। সেই রকম গাছেরও, যে গাছ শুনছে ওই তরঙ্গ দৈর্ঘ্যে 20,000 হার্টজের উপরে তরঙ্গ দৈর্ঘ্য যার মধ্যে পৌঁছাচ্ছে, যেটা কিনা একটা গাছ ছাড়ছে আর একটা গাছ ধরছে, সেখানে একটা সিগন্যাল তৈরি হচ্ছে। ওই সিগন্যাল তোমার মধ্যে সিগন্যাল, যখন আমি বললাম এই তুমি এখান থেকে ওঠো, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার কানে গেল, তুমি উঠে গেলে, তুমি একটা রেসপন্স করলে, সেই রকম তার মানে তোমার শ্রবণেন্দ্রিয় এটা শুনলো, শুনে একটা সিগন্যাল তৈরি করলো, ওই সিগন্যালটা তোমাকে বোঝালো যে তোমাকে এটা করতে হবে, তুমি ওটা করলে, তাই না? সেই রকম গাছ যখন একটা তরঙ্গ দৈর্ঘ্য ছাড়ছে, যে তরঙ্গ দৈর্ঘ্য মানুষের বোধগম্য নয়, বারে বারে আমি বলছি, এমন কোন তরঙ্গ দৈর্ঘ্য যে তরঙ্গ দৈর্ঘ্য মানুষের বোধগম্য নয়, মানে আমি যদি ভেবে নিই যে মানুষ সব জানে, এটা কিন্তু মূর্খামি। প্রথমেই বুঝতে হবে বিজ্ঞান কখনো, এই যে আমরা বিজ্ঞানের সাধনা করি, বিজ্ঞান নিয়ে চিন্তা করি, বিজ্ঞান নিয়ে কাজ করি, সবই কিন্তু আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি, তার মধ্যে, তার বাইরে কিন্তু পৃথিবীতে অনেক কিছু হয় যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। সুতরাং গাছের যে সুপারসোনিক বা তরঙ্গ দৈর্ঘ্য যারা ছাড়ে, বা ওই তরঙ্গ দৈর্ঘ্য যখন ছাড়ে, অন্য গাছ যখন এটা ধরে, তখন তার মধ্যে কিছু জাস্ট যেমন অন্য প্রাণীর সিগন্যাল তৈরি হয়, সেই রকম তাদের মধ্যেও একটা সিগন্যাল তৈরি হয়। সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল নাও হতে পারে, সেটা কেমিক্যাল সিগন্যাল হতে পারে, সেটা কোষের কিছু পরিবর্তন হতে পারে, যে পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে সে একটা কাজ করে। বুঝতে পেরেছো? সুতরাং ধরো একটা গাছে দেখো কত মজার মজার ঘটনা ঘটে গেছে, তাহলে বুঝতে পারবে যে গাছ সত্যি কথা বলতে পারে, কথা বলার আগে ভাবতে পারে, ভাবার আগে চিন্তা করে সে একটা কাজ করে। কথা বলাটা কি? কথা বলাটা একটা ভাবের প্রকাশ, একটা চিন্তার প্রকাশ, এবং যেটা তাকে বাঁচতে সাহায্য করবে। তাই তো এই বাংলা কথা বলতে তাই, বা কমিউনিকেশন স্কিল, যেটাকে আমরা বলি একজনের সাথে একজনের যোগাযোগের মাধ্যম। কথা বলাটা হচ্ছে যোগাযোগের মাধ্যম। আমি তোমার সাথে কথা বলছি মানে কি, আমি তোমার সাথে যোগাযোগ করছি, তাই তো? এইবারে দেখো গাছ বেশ কিছু জায়গায় কি সুন্দরভাবে তারা যোগাযোগ করে, যে ধরো একটা জায়গায় একটা পাতা, একটা বড় গাছ, একটা পাতাতে একটা ব্যাকটেরিয়া সেইখানে ইনফেকশন করেছে। ব্যাকটেরিয়াটা খুব বাজে ব্যাকটেরিয়াটা যদি ঢুকে পড়ে গাছের মধ্যে, গাছের কিন্তু সর্বনাশ হবে, গাছটাকে সে মেরে দেবে। ঠিক আছে? গাছ তখন কি করলো, যাই দেখলো যে ব্যাকটেরিয়াটা তার পাতায় এসে ঢোকার চেষ্টা করছে, ও সঙ্গে সঙ্গে এটা কিন্তু বুঝে কি করলো, সিগন্যাল তৈরি করলো। এবং এই যে সিগন্যালটা হলো, সেই সিগন্যালটা একটা কেমিক্যাল সিগন্যাল।
সেই কেমিক্যাল সিগন্যালটা কিন্তু সে পাতাতে হয়েছে গাছের সর্বত্র পাঠিয়ে দিচ্ছে। একটা পাতা থেকে অন্য পাতা, সে পাতা থেকে অন্য ডাল, সে ডাল থেকে কাণ্ড, কাণ্ড থেকে মূল, সব জায়গাতে ওই সিগন্যালটাকে সে ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দিয়ে বলছে সাবধান, এরকম একটা থ্রেট আমাদের কাছে এসেছে, সুতরাং এরকম একটা বিপদ আমাদের সামনে এসেছে, আমাদের কিন্তু বাঁচতে হবে। এবং সেই বাঁচার জন্য ওই সিগন্যালটা পেয়ে অন্যান্য কোষ তখন করলো কি, অ্যালার্ট হলো, মানে তারা বুঝলো যে না, বাঁচতে হবে। এবং তখন তারা কি করলো, তখন তাদের মধ্যে যে আমাদের যখন ইনফেকশন হয়, আমাদের কি হয়, আমাদের যে ডিফেন্স প্রসেসগুলো সেগুলো তৈরি হয়। তো ওদের মধ্যেও সে তখন সেই মানে যেগুলো ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে, ওই রকম জিনিস তারা তৈরি করবে এবং ওই ব্যাকটেরিয়াকে তারা মারবে। তাহলে তুমি বোঝো যে গাছ যদি না ভাবতে পারে, যদি না চিন্তা করতে পারে, যদি না তার একটা নিজের বোঝার ক্ষমতা থাকে, তাহলে কি কখনো এই ধরনের ঘটনা ঘটা সম্ভব? ঠিক আছে, সুতরাং যে কথাটা বলে আমি আর বাড়াবো না, ওর কারণ খুব মুশকিল। হ্যাঁ, সেটা হচ্ছে, এই শোন, চুপচাপ শোন, আর একটুখানি শোন, হয়ে এসছে, এরপরেই প্রাইজ দেওয়া হবে। সেটা যেটা গাছ, তাহলে কি গাছ, আমি এতক্ষণ যেগুলো বললাম, গাছ কথা বলতে পারে কি পারে না? এইবারে এই আলোচনা থেকে তিনটে জিনিস উঠে এলো। এক, কথা বলাটা একটা কি, কথা বলাটা একটা যোগাযোগের মাধ্যম। এবং এই যে কথা বলা মানে একটা শব্দ তৈরি করা, শব্দ মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ, সেই তরঙ্গের একটা দৈর্ঘ্য আছে। শুধু তাই নয়, যে শব্দটা তৈরি করলো সেটা তার উল্টো দিকে যে আছে, যে বুঝবে, যে শুনবে, তার ক্ষমতার মধ্যে থাকতে হবে ওই শব্দ তরঙ্গটাকে ধরা এবং সেটাকে প্রসেস করা। ঠিক আছে, আমরা যে শব্দ তরঙ্গ, মানুষ যে শব্দ তরঙ্গে অভ্যস্ত, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্য আমরা শুনতে পাই। এখন গাছ 20 থেকে 20,000-এর মধ্যেই যে তোমার সাথে কথা বলবে, তার তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই। এবং তাই অ্যাকচুয়ালি ঘটনা। এই বলে আরেকটা যদি জায়গায় যায়, আমরা কথা কেন বলি সেটা যদি ভাবি, তার কারণ হচ্ছে আমরা কথা এই জন্য বলি যে আমরা একটা যোগাযোগ করতে চাই, নিজেকে আলটিমেটলি নিজেকে বাঁচাতে চাই, নিজেকে ভালোভাবে থাকার জন্যে আর একজনের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কথা। তার মানে একটা ভাবনার ফসল হচ্ছে কথা। আমি যদি ভাবনাটাকেই না থাকে, আমার কথা বলার প্রয়োজন নেই, কথা আসবেই না, আমি তো ভাবতেই জানি না, তাহলে আমার কথা আসবে কোথা থেকে? তাহলে কথা বলার প্রাক শর্ত, মানে আগের যে শর্তটা, সেটা হচ্ছে ভাবনা। গাছ কি ভাবতে পারে? পরিষ্কার করে গাছ ভাবতে পারে। গাছ ভাবতে পারে, তার কতগুলো আমি উদাহরণ তোমাদের দিলাম, যেখান থেকে তোমরা বুঝতে পারছো যে গাছ শুধু ভাবতে পারে না, ভাবনা ভেবে সে ওইটাকে নিজেকে বাঁচার জন্য সেটাকে, সেই ভাবনাটাকে সে প্রসেস করতে পারে। বোঝা গেছে? তাহলে গাছ ভাবতে পারে এবং গাছ ভাবনাটাকে তার যে জায়গায় প্রকাশ করার কথা, যাদের মধ্যে প্রকাশ করার কথা, সেটা প্রকাশ করতে পারে। এবং সেখানে কম্পিটিশান হতে পারে, অন্য গাছের সাথে কম্পিটিশান হতে পারে, অন্য গাছকে নিজের কাছে ডেকে আনা হতে পারে, অন্য যে কোনো ভয় থেকে নিজেকে বাঁচানোর যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় অন্য গাছকে সামিল করা হতে পারে। বুঝতে পেরেছো? এবং একাধিক এই জিনিসগুলোকে দেখে আমাদের যেটা মনে হয় পরিষ্কার করে, সেটা হচ্ছে গাছ শুধু ভাবতেই পারে না, সে প্রকাশও করতে পারে। এবং সেই প্রকাশ করার যে ভাষা, সেই ভাষা যে আমাদেরই ভাষা হতে হবে এমন তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই। এবং দেখো, গাছের ইতিহাস আমাদের ইতিহাসের থেকে অনেক দিনের বেশি। আমরা গাছকে ফলো করেছি, গাছ কিন্তু আমাদের ফলো করেনি। আমরা যদি যাকে ইভলিউশন বলি, আমরা যদি বিবর্তন দেখি, তাহলে আমরা কি দেখছি? গাছ থেকে কিন্তু সমস্ত জীবের সৃষ্টি। শোনো, গাছ থেকে কিন্তু সমস্ত জীবের সৃষ্টি। শুধু নয়, গাছ আছে বলে, আমি প্রথমেই বলেছি, গাছ আছে বলে আমরা বেঁচে আছি।
গাছ আছে বলে আমরা ওই যে চাল ডাল গম সব খাচ্ছি তা না, তার সাথে অক্সিজেনের জন্যে কি হয়েছে, অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি শুধু তা না, অক্সিজেন না থাকলে আমরা কখনো কোনো জীবই কিন্তু জল থেকে ডাঙাই উঠতে পারতো না। সবার আগে মনে রেখো যে গাছ ছিল বলে যে ওই যে অণুজীবী থেকে আজকে মানুষ, এই যে বিবর্তন এটা সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে আবার বলি, এইটুকু যদি তুমি বুঝে যেতে পারো তাহলে জানবো আমার একটুকু কাজ হলো। সেটা হচ্ছে আমরা সবাই বলি গাছের উপকারিতা কোথায়, গাছ খাবার সূর্যালোক ধরে ধরে খাবার তৈরি করে দেয়, না ওটা একমাত্র উপকারিতা না, ওটা সেকেন্ডারি, ওটা পরের। প্রথম উপকারিতা কি, গাছ অক্সিজেন তৈরি করেছে এবং যে অক্সিজেন বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি করেছে এবং ওই ওজোন স্তরের জন্য অতি বেগুনি রশ্মি আসা বন্ধ হয়েছে এবং ওই অতি বেগুনি রশ্মি আসা বন্ধ হওয়ার জন্যই জীব জল থেকে উঠে এসে ডাঙায় আসতে পেরেছে। শুধু তাই নয়, বিবর্তন সম্ভব হয়েছে গাছ থেকে বিভিন্ন জীবের মাধ্যমে আজকে আমরা মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গাছের, আমি যদি তোমার বলি গাছের সব থেকে ইম্পর্টেন্ট রোলটা কি বল, মানে কাজ কি বল, প্রথম এইটা বলবে, তারপরে বলবে যে আজকের যে আমাদের বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলই তো হতো না যদি গাছ না হতো। এবং গাছের কোন প্রক্রিয়ার জন্য এটা সম্ভব হলো, সালোক সংশ্লেষ। ঠিক আছে, সালোক সংশ্লেষের পরে সে শুধু খাদ্যই তৈরি করলো না, অক্সিজেন তৈরি করলো। আমরা অক্সিজেন নিয়ে ভাবি না, যখন এই প্রক্রিয়া শুরু হয় তখন বাতাসে অক্সিজেনের পরিমাণ 0%, মানে যখন একবারে অক্সিজেন বিহীন একটা বায়ুমণ্ডল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রায় 21% বাতাসে অক্সিজেন। এর মেন কাণ্ডারি হচ্ছে গাছ। এই শুধু অক্সিজেন নিয়ে ভাবলে হবে না, অক্সিজেনের জন্য ওজন এবং তার জন্যেই অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলের রক্ষা এবং সেই জন্যেই বিবর্তন সম্ভব এবং এই জন্যে আজকে আমরা এই কথা বলে যখন তুমি এগোচ্ছ তখন প্রশ্ন আসছে, কই গাছ তো ভাষায় কোনো কিছু প্রকাশ করতে পারে না। একেবারে মিথ্যে কথা, তাদের ভাষা তাদের মতো, তোমার মতো তাদের ভাষা হতে হবে, এর কোনো মাথার দিব্যি দেওয়া নেই। এবং তার জন্য যেটা ইম্পর্টেন্ট, আমি প্রথম যেটা বললাম, ভাষা তখনই বেরোবে বা ভাষা তখনই একটা মানে তৈরি করবে যখন সেটা ভাবনার থেকে আসবে। যদি ভাবনা থেকে ভাষা না আসে তাহলে সেই ভাষার কোনো মানে হবে না। তার মানে গাছ কি ভাবতে পারে? উত্তর হলো অবশ্যই ভাবতে পারে। তার অনেকগুলো আমি উদাহরণ তোমাদের দিলাম যে গাছ যে ভাবতে পারে এবং সে ভেবে প্রকাশও করে, সেই প্রকাশের পদ্ধতিটা আলাদা, যেটা 20 থেকে 20,000 হার্টজের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই রকম কোনো একটা শব্দগ্রাহ্য, যেটা আমাদের মানবিক ইন্দ্রিয় গ্রাহ্য শব্দের মধ্যে পড়ে না। তার মানে এই নয় যে তারা কোনো অন্য তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে না বা তার অন্য গাছের সাথে তারা যোগাযোগ করতে পারে না। এখনকার যে গবেষণা, সেই গবেষণা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা, গাছ ভাবতেও পারে এবং ভাবার পরে তার কিছু তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তৈরিও করতে পারে এবং শুধু তাই না, তারা কেমিক্যাল সিগন্যাল তৈরি করতে পারে, যে সিগন্যাল আলটিমেটলি অন্য তাদের যে কাজ, যে মানে ভাষার যে কাজ, সেই ভাষার কাজগুলো করে থাকে, সম্পন্ন করে। তাহলে মানে আমি এখানে শেষ করছি মাস্টারমশাই, যে গাছ ছিল বলে আমরা আজকে এখানে। 1 নম্বর, গাছ না থাকলে এই বায়ুমণ্ডল হতো না। 2 নম্বর, গাছ মানে শুধু খাবার নয়, গাছ মানে অক্সিজেন, গাছ মানে ওজন, এবং ওজন তৈরি, ওজোনস্ফিয়ার যদি না হতো তাহলে কিন্তু কোনোভাবেই হতো না, জল থেকে স্থলে আসার এই প্রক্রিয়া কোনোভাবেই, বিবর্তনটাই হতো না। সুতরাং আজকের যে পৃথিবীর বিবর্তন, সে যার জন্য গাছই একমাত্র কাণ্ডারি। এরপরে গাছের কমিউনিকেশন, মানে গাছের যোগাযোগ, সেটা কি ভাষার মাধ্যমে? হ্যাঁ, সেটা ভাষার মাধ্যমে, কিন্তু তাদের ভাষা, যে ভাষা ওই 20 থেকে 20,000 হার্টজের মধ্যে আমাদের মানুষের ভাষা নয়, যেটা কিনা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তার উপরে অনেক সুপারসনিক ওয়েভস তারা নির্গমন করে এবং তার
তার প্রকৃত উদাহরণ হচ্ছে যে প্রচুর ভোলাটাইল কম্পাউন্ডস তারা তৈরি করে, সিগন্যালিং কম্পাউন্ডস তৈরি করে, যেটা অন্য গাছকে প্রভাবিত করে। এবং শুধু তাই নয়, তাদের যে তারা কি করতে চাইছে, তারা বাঁচতে কিভাবে চাইছে, সেটা তারা কমিউনিকেট করে এবং তারা বেঁচে থাকে। এইটুকু বলে সবাইকে ওরা আর পাচ্ছে না, ওরা আর থাকতে পারছে না, ওদের পক্ষে সত্যি 4-5 বাচ্চাদের পক্ষে একটু শক্ত, কিন্তু যদি 7-8 বাচ্চা যদি কেউ থেকে থাকে তাহলে মনে হয় একটুখানি তারা বুঝেছে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, বড় মানে পড়াশোনা করো, বড় হও, এবং নিজের পড়াশোনা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে সব কিছু হয়। পড়াশোনা যদি তুমি মন দিয়ে করো, নিজেকে যদি ভালোভাবে তৈরি করো, তুমি দেখবে তুমি একটা জায়গায় পৌঁছাবে, এবং সেটা হতেই হবে, মনে এই জোরটা তৈরি করতে হবে। ধন্যবাদ সবাই।